এটা আমার সাথে তখন ঘটে যখন আমি দিল্লিতে থাকতাম। ওখান থেকে আমার পড়াশোনা কমপ্লিট করার পর সেখানে থেকেই আমি একটা জব করতাম, যেটা ওয়ার্ক ফ্রম হোম ছিল। সেই জন্য দিনের বেলায় আমার কোনো কাজের চাপ ছিল না, তাই দিনের বেলা আমি যত ইচ্ছে ঘুমিয়ে নিতাম আর রাত্রিবেলা কাজ করতাম। বেশ কিছুদিন পর দেখলাম আমাদের শহরেই একটা নতুন দোকান খুলেছে, যার নাম AM স্টোর। এরপর আমি ওই দোকানটায় মাঝে মধ্যেই যেতাম। ওই দোকানে যেই লোকটা আছে, ওনার নাম হলো নবীন। নবীন ওই দোকানটার মালিক ছিল না, উনি ওই দোকানটার কর্মচারী। নবীন ওই দোকান ঘরের মধ্যেই আলাদা করে একটা রুম বানিয়েছিল, যাতে সেখানে সবাই রেস্ট করতে পারে। আমি নবীনের কাছে প্রায় আসতাম, নবীনের সাথে একটু আড্ডা দিতাম। নবীন খুবই ভালো মানুষ ছিল। ও সবসময় খুবই হাসি মজা করতে পছন্দ করে আর সবসময় হেসে হেসে কথা বলে। বেশ কিছুদিন পর ওই দোকানে একটা নতুন মেয়ে কাজ করতে আসে। নবীনের কাছে জানতে পারলাম যে এটা নবীনের ভাগ্নি হয়। মেয়েটা দেখতে খুব একটা বেশি সুন্দর ছিল না, কিন্তু ওর কথা বলার ধরন, ওর চালচলন ওকে অনেকটাই সুন্দর করে তোলে। আর এই কারণেই আমিও ওর উপর অনেকটাই আকর্ষিত হয়েছিলাম। এরপর থেকে আমি ওই দোকানটাতে গেলে একটু বেশিই সময় কাটাতাম, শুধুমাত্র ওই মেয়েটার সাথে কথা বলার জন্য। ওই মেয়েটার সাথে কথা বলে জানতে পারলাম ওই মেয়েটাও আমাকে মনে মনে অনেক পছন্দ করে। ওই মেয়েটার নাম ছিল মালা। আমি একটা জিনিস প্রায়ই লক্ষ্য করেছি, আমি যখনই মালার সাথে কথা বলি, নবীন যেন কেমন একটাভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে। হয়তো মনে মনে এটা ভাবতো যে আমি মালাকে ভুল পথের দিকে নিয়ে যাচ্ছি। একদিন নবীন আমাকে দোকানের বাইরে ডেকে আমাকে ধমকি দিতে লাগলো। ও আমাকে বলল, এরপর থেকে তুমি মালার সাথে কথা বলা কি, মালার সাথে দেখা পর্যন্ত করবে না, আর যদি তুমি দেখা করার চেষ্টা করো তাহলে অনেক খারাপ হয়ে যাবে। আমিও ওনাকে জবাব দিলাম, মালা এখন যথেষ্ট বড় হয়েছে আর ওর নিজের বোঝার ক্ষমতা আছে যে কোনটা ওর জন্য ভালো হতে পারে আর কোনটা ওর জন্য খারাপ হতে পারে। এটা বলেই আমি ওখান থেকে চলে আসলাম। আমি নবীনের কোনো কথাই গায়ে লাগালাম না। যেহেতু নবীন মালার নিজের মামা না, তাই নবীনের থেকে ভয় পাওয়ার কোনোই দরকার নেই। এরপর থেকে আমি ওই দোকানটাতে গেলেও মালার সাথে কথা বলার তেমন একটা সুযোগ পেতাম না। আমি দোকানে গেলেই নবীন আমাদের উপর সবসময় নজর রাখত। মালাকে আমি প্রায় বলতাম আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য। মালা প্রথমে রাজি হলেও পরে কোনো না কোনো অজুহাত দেখিয়ে আমাকেও মানা করে দিত। একদিন প্রায় মাঝরাতে আমি আমার অফিসের কাজ করছিলাম, আর তখন আমার খুব জোরে খিদে পেয়ে যায়। তো রাতে যাতে আমার রান্না করতে না হয়, তাই আমি আবার ওই দোকানটাতে গেলাম। কিন্তু দোকানটাতে সেই মুহূর্তে কেউই ছিল না। আমি নবীনকেও ডাকলাম, কিন্তু কেউই সাড়া দিল না। আমার মনে হলো নবীন হয়তো তার বানানো সেই রুমটার মধ্যে বিশ্রাম করছে। তাই আমি হাঁটতে হাঁটতে ওই রুমটার সামনে আসলাম, আর যখনই আমি রুমটার দরজাটা খুলতে যাব, ঠিক তখনই দরজাটা খুলে গেল আর ওর মধ্যে থেকে মালা বেরিয়ে আসলো। মালা এমন হঠাৎ করে রুমটা থেকে বেরিয়ে আসলো দেখে আমি খুবই ভয় পেয়ে যাই। হঠাৎ আমি খেয়াল করলাম মালার মুখে একটা নখের আঁচড়ের দাগ। মালার চোখ মুখ দেখেও মনে হচ্ছিল যেন ও খুব আতঙ্কের মধ্যে আছে। আমি কোনো সংকোচ না করে মালাকে জিজ্ঞাসা করলাম, তোমার মুখে এরকমভাবে কাটলো কি করে? মালা উত্তর দিল, তেমন কিছুই হয়নি, আমি বাথরুমের মধ্যে পড়ে গেছিলাম। জানি না কেন আমার মালার কথাই বিশ্বাস হচ্ছিল না। আর মালা এমনভাবে দরজার সাথে ঘেঁষে দাঁড়িয়েছিল, এই কারণে আমি ভেতরে ঢুকে চেক করতে পারলাম না। এরপর আমি বাড়ি চলে আসি। আর মালার ওইভাবে ঘর থেকে বেরোনো আর ওর মুখে নখের আঁচড়, এইসব মিলিয়ে আমার অনেক সন্দেহ হতে থাকে। এই ঘটনার পরেও আমি ওই দোকানটাতে প্রায় রোজকার মতনই যাতায়াত করি, কিন্তু ওই দোকানটাতে নবীনকে আমি আর দেখতে পাইনি। আমি মালার কাছেও শুনেছি নবীনের কথা। মালা আমাকে জানায় যে নবীনের পায়ে খুব চোট লেগেছে, তাই ও দোকানে আসছে না। আরও কিছুদিন পর দেখলাম ওই দোকানটাতে একটা নতুন মহিলা কাজ করতে এসেছে। ওই মহিলাটার নাম রাখি, আর ওনার বয়স 58 বছর। যেহেতু নবীন ছুটিতে আছে, সেই সুযোগে আমি মালাকে প্রপোজ করি। মালা খুব খুশি হয়। অন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের মতো আমরাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাই। এরপর থেকে তো আমি রোজ দুপুরবেলাতেও ওই দোকানটাতে যেতাম। এমনই একদিন দুপুরবেলা আমি ওই দোকানটাতে গিয়ে ওই দোকানের বাথরুমটা ইউজ করছিলাম। আমি যখন বাথরুমের ফ্ল্যাশটা ইউজ করতে যাব, ঠিক তখনই আমার নজর এমন একটা জিনিসের উপর পড়ল, যেটা দেখে আমি ভয়ই পেয়ে গেছিলাম। সেখানে কিছু মাংসের টুকরো ভাসছিল, আর ওটা থেকে খুবই পচা গন্ধ বেরোচ্ছিল। আমার মনে হলো হয়তো এগুলো রাত্রের বেঁচে যাওয়া খাবার হবে, যেগুলো হয়তো কাল রাতে মালা ফেলে দিয়েছে, আর পাইপটা খুব জাম থাকার কারণে ফ্লাশ করার পর এগুলো উপরে উঠে এসছে। আমি মালাকে বলেছিলাম,
এগুলো পরিষ্কার করার জন্য আমি ওকে সাহায্য করব। কিন্তু মালা আমাকে মানা করে দিল। ও আমাকে বলল যে ও নিজেই এইগুলো পরিষ্কার করে নিতে পারবে। নবীন না থাকার কারণে আমি এখন থেকে ওই দোকানটাতে রোজই যেতাম। হঠাৎ একদিন খুবই অদ্ভুতভাবে রাখিও ওই দোকান থেকে গায়েব হয়ে যায়, একদম ঠিক সেইভাবে, ঠিক যেভাবে নবীন গায়েব হয়েছিল। সেই দিনই দোকানে পুলিশ আসলো রেখার খোঁজ করতে। পুলিশ মালাকে নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছিল, আর মালাও পুলিশের সব প্রশ্নের উত্তর দিচ্ছিল, ঠিক যেমনটা ও আগে থেকেই ভেবে রেখেছিল। রাখি হারানোর 2 দিন পরেও আমি ওই দোকানটাতে যাই। সেই মুহূর্তে দোকানের মধ্যে কেউই ছিল না, আর এই সুযোগেই আমি সেই রুমটার মধ্যে যাই যেটা নবীন বানিয়েছিল রেস্ট করার জন্য। রুমটা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু রুমের মধ্যে পচা ইঁদুরের গন্ধ পাচ্ছিলাম। আর রুমটার মধ্যে আমি এমন একটা জিনিস দেখলাম যেটা সেই রুমটার মধ্যে থাকার কথা না। রুমটার এক কোণে একটা বড় মেশিন ছিল, যেটা সাধারণত বড় বড় গাছ কাটার জন্য ব্যবহার হয়। তুমি এখানে কি করছো? মালা খুব রেগে গিয়ে আমার উপর চেঁচিয়ে উঠল, এমনকি ও আমাকে ঘর থেকে বাইরে বের করে দিল। মালা আমার উপর এতটা রেগে গেল কেন আমি বুঝতে পারলাম না। সত্যি বলতে মালার এমন ব্যবহারে আমার খুবই খারাপ লেগেছিল, তাই আমি তখনই বাড়ি চলে আসি। পরের দিন সকালবেলা আমি যখন ওই দোকানটাতে গেলাম, দেখলাম ওই দোকানটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরের দিন রাতেও আমি ওই দোকানটাতে গেলাম, কিন্তু তখনও দোকানটা বন্ধ ছিল। মালার সাথেও আমার যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরের দিন যখন আমি বাড়িতে বসে কাজ করছিলাম, তখনই আমার কাছে পুলিশের কল আসলো, আর আমাকে পুলিশ স্টেশনে যেতে বলল। পুলিশ স্টেশনে গিয়ে আমি জানতে পারলাম মালার উপর 2টো খুনের অভিযোগ আছে। আর পুলিশ আমাকে এমন একটা কথা বলল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। পুলিশ আমাকে জানালো যে মালা নবীনের গার্লফ্রেন্ড ছিল, ভাগ্নি নয়, আর মালা নিজেই নবীনের খুন করেছে। আর যখন এই বিষয়টা রাখি জেনে যায়, তখন মালা রাখিকেও খুন করে। আমি পুলিশকে জানাই যে মালা আমারও গার্লফ্রেন্ড ছিল, আর আমি এটা কোনোদিনই জানতাম না যে মালা আর নবীনের মধ্যে সম্পর্ক আছে। পুলিশ আমাকে জানায় যে কাল রাতে যখন পুলিশ ওই দোকানটা সার্চ করেছিল, তখন ওই দোকান ঘরের মধ্যে পুলিশ নবীনের কাটা মাথা পেয়েছে, যেটা সম্পূর্ণভাবে পচে গিয়েছিল। পুলিশের এটাই সন্দেহ হয় যে ওই ঘরের মধ্যে যেই মেশিনটা ছিল, সেই মেশিনটা দিয়েই মালা নবীনের মাথা কেটেছে। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত রাখির মৃতদেহ পায়নি। পুলিশের এটা বিশ্বাস মালা যেভাবে নবীনকে মেরেছে, ঠিক সেইভাবেই মালা রাখিকেও খুন করেছে।